হ্যালো স্টুডেন্ট, ফিজিক্স গাইডেন্স চ্যানেলে সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 আলোচনা করেছিলাম। আজ আমরা ইউনিট 3, ইউনিট 4 এবং ইউনিট 5 এইগুলির ইম্পর্ট্যান্স টপিকসগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে অবশ্যই দেখবে। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক। দেখো, ইউনিট 3 এখানে আছে তোমাদের 3টে অধ্যায়, নিউটন, ঘর্ষণ এবং বৃত্তীয় গতি। আর এখান থেকে তোমাদের থাকবে মার্কস 8। তো দেখো এখান থেকে কোন কোন জিনিসগুলো তোমরা ভালো করে পড়বে বা করে যাবে। তাহলে ফার্স্ট আমরা দেখে নিই নিউটন থেকে কী কী করতে হবে। দেখো, নিউটন থেকে এখানে আমাদের ফার্স্ট প্রিভিয়াস ফর্মুলা, যেটা আমরা আগের অধ্যায়ে পড়েছিলাম, ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস প্লাস 2as। তাহলে এই সমীকরণগুলো তোমাদের জেনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো যে নিউটনের গতিসূত্র, প্রথম এবং দ্বিতীয় গতিসূত্র, সেখান থেকে কিছু প্রবলেম দেওয়া থাকবে। তারপর হচ্ছে বলের ঘাত, ঠিক আছে, বলের ঘাত সংক্রান্ত প্রবলেম এখান থেকে ক্রিকেট ব্যাট বল নিয়ে দেওয়া থাকবে কোয়েশ্চেন। তারপর হচ্ছে রকেট সম্পর্কিত কিছু প্রশ্ন থাকতে পারে, বা ভরবেগের সংরক্ষণ সূত্র, যেমন হচ্ছে কি বোমার বিস্ফোরণ। আর থাকতে পারে ব্লক ডায়াগ্রাম, কিছু ব্লক দেওয়া থাকবে, সেই ব্লক থেকে তোমাকে ত্বরণ, টান এইসব জিনিস বার করতে বলবে। তাহলে আমরা এই টপিকসগুলো নিউটন থেকে ভালো করে দেখব। তো দেখো যে নিউটনের আমাদের যে ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট বস্তুর ওজন ডাব্লু সমান হচ্ছে কি বস্তুর ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। বস্তুর ভর বেগ পি সমান হয় বস্তুর ভর ইন্টু বস্তুর বেগ। এবার আমরা নিউটনের সূত্রতে পাচ্ছি বল সমান ভর বেগের পরিবর্তনের হার ডিপি বাই ডিটি। এটাকে আমরা লিখতে পারি এম ইন্টু ডিভি বাই ডিটি। আর ডিভি বাই ডিটি মানে হচ্ছে আমাদের এ ত্বরণ, তাহলে এখানে আসছে এম ইন্টু এ, তাহলে এফ সমান এম এ। তাহলে এটা হচ্ছে কি নিউটনের সূত্র, এটা হচ্ছে স্থির ভরের ক্ষেত্রে নিউটনের সূত্র, ঠিক আছে। দেখো এখান থেকে আমাদের কীরকম ম্যাথ থাকতে পারে, দেখো এরকম ম্যাথ থাকতে পারে আমাদের এখান থেকে, যে 1 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 6 নিউটন বল প্রযুক্ত হলো, কিছু সময় পর বস্তুটির বেগ 30 মিটার পার সেকেন্ড হলে ওই সময় কত, ঠিক আছে। বা এটাই হতে পারে যে 2 কেজি ভরের একটি বস্তু রৈখিক ভরবেগ সময়ের সঙ্গে পি সমান 3t স্কোয়ার প্লাস 4 সমীকরণ অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে এর থেকে বোঝা যায় যে কণাটি কীভাবে গতিশীল, ঠিক আছে। তাহলে এরকম টাইপ প্রশ্ন হতে পারে। বা দেখো এরকম টাইপ থাকতে পারে যে বলের মান দেওয়া থাকলো, যে বস্তুর উপর ক্রিয়া করেছে এবং বস্তুর ত্বরণ হয়েছে এত, তাহলে বস্তুর ভর কত। তাহলে এগুলো আমাদেরকে সেই ভেক্টর প্রসেসে করতে হবে। তারপর দেখো এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, একটি বল M1 ভরের বস্তুর উপর A1 ত্বরণ আর M2 ভরের বস্তুতে A2 ত্বরণ সৃষ্টি করতে পারে। তাহলে ওই বল হচ্ছে M1 প্লাস M2 ভরের বস্তুতে ক ত্বরণ সৃষ্টি করতে পারবে, ঠিক আছে। তাহলে এই টাইপ প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে, ঠিক আছে। এরপর চলে আসছে দেখো নিউটনের প্রথম গতিসূত্র। তা নিউটনের প্রথম গতিসূত্র হচ্ছে কি নেট ফোর্স হচ্ছে 0, মানে এখানে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, ঠিক আছে। আর নিউটনের দ্বিতীয় গতিসূত্র এটা হচ্ছে কি এফ নেট সমান হচ্ছে কি নেট বল সমান হচ্ছে এম ইন্টু এ। তাহলে এগুলো থেকে তোমাদের প্রবলেম থাকতে পারে, ঠিক আছে। এগুলো থেকে দেখো কেমন প্রবলেম হয় সেগুলো একটু দেখে নেওয়া যাক। দেখো তাহলে এরকম ধরো তোমাকে একটা চিত্র দিয়ে দিবে, এই চিত্রে তোমাকে বলেছে কি T1 এবং T2 অনুপাত নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের ফার্স্ট ল থেকে প্রশ্ন। তারপর ধরো এরকম একটা প্রশ্ন দেওয়া আছে যে একটা ছাদ থেকে W2 ওজনের একটি দড়ির সাহায্যে W1 ওজনের একটি বস্তু ঝোলানো আছে। তাহলে ঘরের ছাদটি দড়ি দিতে কত বল দিয়ে টানবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ল থেকে কোয়েশ্চেন। তাহলে ফার্স্ট ল থেকে দেখো এরকম প্রশ্ন হতে পারে। এবারে দেখো সেকেন্ড ল থেকে কেমন প্রশ্ন হতে পারে, যে ধরো তোমাকে দেওয়া আছে যে কোনো একটা দণ্ডের হচ্ছে কি দুই প্রান্তে বিপরীতমুখী অনুভূমিক বল F1 F2 ক্রিয়া করছে, অনুভূমিক ভাবে প্রয়োগ করা হলো,
তা দণ্ডের মধ্যবিন্দু টান কত হবে। ঠিক আছে, বা এই টাইপ থাকলো যে কোনো এক ব্যক্তির ওজন হচ্ছে কত 60 কেজি, দড়িতে হচ্ছে কি 720 নিউটন পর্যন্ত সে ভার সহ্য করতে পারে, তাহলে ওই ব্যক্তি ওই দড়ি দিয়ে সর্বাধিক কত ত্বরণ নিয়ে উপরে উঠতে পারবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি সেকেন্ড ল থেকে কোশ্চেন। তাহলে সেকেন্ড ল থেকে আমাদের এরকম টাইপ প্রশ্ন হতে পারে। ঠিক আছে, আরও দেখো কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে সেকেন্ড ল থেকে। ঠিক আছে, তাহলে দেখে নাও কোশ্চেনগুলো একটু। এবার দেখো চলে আসছি পরের সূত্রতে, বলের ঘাত। তাহলে বলের ঘাত সমান কী হয়, ভরবেগের পরিবর্তন। তাহলে এফ ইন্টু টি সমান হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। আর দেখো পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের সূত্র কী হয়, তাহলে এফ সমান হচ্ছে ডিপি বাই ডিটি, তাহলে এম ডিভি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি। তাহলে এটা হচ্ছে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের ফর্মুলা। তাই দেখো এখান থেকে আমাদের এ টাইপ প্রশ্ন হতে পারে, যে 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলো আর বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রতিক্ষিপ্ত হলো, তাহলে প্রযুক্ত বলের ঘাত নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে একই টাইপের দেখো একটা প্রশ্ন আছে, 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ধাবমান হয়ে ব্যাট দ্বারা আঘাত পেয়ে একই দ্রুতিতে 0.01 সেকেন্ডে ফিরে এলো, তাহলে ব্যাটের উপর ক্রিকেট বল কর্তৃক প্রযুক্ত বল কত। ঠিক আছে, আর এখানে একটা কোণ দিয়ে কোয়েশ্চেন দেওয়া আছে, তাহলে এটা ফর্মুলাটা তোমরা এটা মনে রাখবে, কোণ দেওয়া থাকলে আমরা এই ফর্মুলা পুট করে দেবো, 2mv cos θ/2। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে কি আমাদের বলের ঘাত সংক্রান্ত কোয়েশ্চেন। এবার দেখো এখানে রকেট দিয়ে কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। রকেট হচ্ছে এত হারে জ্বালানি খরচ করছে, তাহলে গ্যাসের বেগ যদি হচ্ছে এত হয়, তাহলে অভিজ্ঞ তরঙ্গ উপেক্ষা করে রকেটে কী পরিমাণ ঘাত বল অনুভব করবে সেটা বার করতে বলেছে। এখানে দেখো আরেকটা রকেটের কোয়েশ্চেন দেওয়া আছে, তাহলে এরকম টাইপ কোয়েশ্চেন রকেট থেকে হতে পারে। ঠিক আছে, এবার দেখো আর যে সূত্র রয়েছে সেটা হচ্ছে লিফট। ঠিক আছে, তাহলে লিফট যখন এ ত্বরণ নিয়ে উপর দিকে ওঠে তখন আপাত ওজন কত হয়ে যায়, mg প্লাস হচ্ছে ma। যখন লিফটটা এ ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে তখন আপাত ওজন হয়ে যাবে mg মাইনাস ma। তার মানে কি ওঠার সময় নিজেকে ভারী মনে করবে আর নামার সময় নিজেকে হালকা মনে করবে। আর যখন লিফট সমবেগে ওঠানামা করবে তার মানে ত্বরণের মান 0 থাকবে বা লিফটে দাঁড়িয়ে থাকবে, তখন আপাত ওজন কত হবে mg, তখন সে তার প্রকৃত ওজন অনুভব করবে। আর যখন লিফটটা হচ্ছে অভিকর ত্বরণ মানে অবাধে পতনশীল হবে, জি এর সঙ্গে সমান ত্বরণ নিয়ে নিচে নামবে, তখন আপাত ওজনের মান কত হবে 0 হবে। ঠিক আছে, তাহলে আমরা লিফট থেকে এই সূত্রগুলো মনে রাখবো। এখানে দেখো এই সূত্র থেকে কীরকম টাইপ অঙ্ক হতে পারে, যে দেখো এরকম অঙ্ক হতে পারে যে ডাব্লু ওজনের এক ব্যক্তি এ ত্বরণ সহ ঊর্ধ্বগামী একটি লিফটের উপর দাঁড়িয়ে আছে, যদি লিফটের ত্বরণ হচ্ছে জি হয় তবে লোকটির আপাত ওজন কত হবে। ঠিক আছে, বা এই টাইপ প্রশ্ন হতে দিল যে একটি লিফট 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার স্থির ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে, তাহলে লিফটের ভেতর একটি 6 কেজি ভরের বস্তু একটি তারের সাহায্যে লিফটের ছাদ থেকে ঝুলানো রয়েছে, তাহলে এই ক্ষেত্রে ওই তারের টান কত হবে। ঠিক আছে, তাহলে আমরা লিফট থেকে এরকম টাইপ সমাধান করতে পারবো। দেখো আরও কিছু কোয়েশ্চেন এখানে দেওয়া আছে লিফট থেকে। ঠিক আছে, তাহলে দেখে নেবে এগুলো, এই প্রশ্নগুলো। এরপর দেখো যদি এ টাইপ দেওয়া থাকে যে দুটো ব্লক পরপর হচ্ছে কি স্পর্শ করে রয়েছে আর একটা ফোর্স প্রয়োগ করা হয়েছে, তাই তোমাকে জানতে চাইলো পুরো যে সংস্থাটা সেটা কত ত্বরণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে তার ফর্মুলা আমরা মরাবো এটা, তাহলে সংস্থার ত্বরণ মানে কি টোটাল নেট বল বাই হচ্ছে মোট ভর। এরপরে এই ব্লকটা পরের ব্লকের উপর কত বল প্রয়োগ করেছে, তাহলে এটা আমরা এই ফর্মুলা দিয়ে মনে রাখবো। তাহলে যেটার উপর বল প্রয়োগ করেছে মনে রাখবে সেই ভরটা নেব এবং তার সঙ্গে ত্বরণটা গুণ করে নেব। ঠিক আছে, একটা ব্লক থাকলে একটা ভরের ব্লক ধরবো, দুটো ব্লক থাকলে দুটো ভরের ব্লক ধরবো। যেমন দেখো সেকেন্ড যে সূত্রটা
তাহলে এটা হচ্ছে কি প্রথম যে ব্লকটা সেটা হচ্ছে দুটো ব্লককে ধাক্কা মারছে, ওই জন্য দেখো ফার্স্ট ক্ষেত্রে N1 সমান কত পেলাম, M2 প্লাস M3 ইন্টু এ। তারপরের যে ব্লকটা আছে সেই ব্লকটা একটা ব্লককে ধাক্কা মারছে, শুধু M3কে ধাক্কা মারছে, তখন দেখো N2 সমান কত পাচ্ছি, M3 ইন্টু হচ্ছে ত্বরণ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা সূত্রগুলো মনে রাখবো। ঠিক আছে, দেখো এখান থেকে এই টাইপ প্রশ্ন হতে পারে, এরকম তিনটে ব্লক দেওয়া আছে 4 কেজি, 2 কেজি আর 1 কেজি। ঠিক আছে, এবারে 4 কেজি ব্লকের উপর তুমি 14 নিউটন বল প্রয়োগ করেছো, তাহলে এ বি এর মধ্যে স্পর্শ বলটি কত। তাহলে এ বির মধ্যে স্পর্শ বল বার করতে হবে, তার মানে এ ব্লকটা বি আর সিকে ধাক্কা মারছে। ঠিক আছে, তাহলে বি সি এর মোট ভর নিয়ে নেবো, আর হচ্ছে তার সঙ্গে ত্বরণটা আমরা গুণ করে নেবো, তাহলে আমরা অ্যান্সার এখানে পেয়ে যাব। ঠিক আছে, তারপর দেখো এটাই প্রশ্ন যে দুটো ব্লক ধরে একটা দড়ির সাহায্যে বাঁধা রয়েছে, তারপর একটা ব্লককে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এখানে তোমার কি বলবে যে সংস্থার ত্বরণ কত, আর এই মধ্যবর্তী যে সূত্রটা রয়েছে সেখানে টান কত। তাহলে এখানে ত্বরণ বার করতে গেলে সে আগের ফর্মুলাই টোটাল বল বাই হচ্ছে কি মোট ভর, আর টান যখন বার করতে বলবে তখন দেখবে যে যে দড়িতে টান বার করছো সেই দড়িটা কটা ব্লককে টানছে। তাহলে দেখো এই মধ্যবিন্দু এখানে যদি দড়িটা টান বার করতে বলে তাহলে এই টান একটা ব্লকের জন্য হবে, M1 ব্লকের জন্য হবে, তাহলে M1-এর সঙ্গে আমরা সেই ত্বরণটাকে গুণ করে নেব। যেমন চারের প্রশ্ন দেখো এখানে তিনটে ব্লক আছে, তাহলে এখানে তোমাকে যদি T1 বার করতে বলে তাহলে T1 দেখো দড়িটা এটা শুধুমাত্র M1কে টানছে, তার মানে এখানে কী হয়ে যাবে M1 ইন্টু হচ্ছে ত্বরণ। যদি T2 বার করতে বলে তাহলে T2 দেখো দড়িটা হচ্ছে কি দুটো ব্লককে টানছে, M1 আর M2কে, তাহলে এখানে পেয়ে যাবো হচ্ছে কি M1 M2 ইন্টু তার ত্বরণটা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, দেখো একটা অঙ্ক দেওয়া আছে যে এরকম দুটো ব্লক দেওয়া আছে, দুটো ব্লকের ভর দেওয়া আছে, আর টানছে কত 10 নিউটন বল দ্বারা। তাহলে এখানে কি বলেছে যে সংস্থার হচ্ছে সুতোর টান বার করতে বলেছে আর সংস্থার ত্বরণ বার করতে বলেছে, তাই ত্বরণ বার করে নেবে, টোটাল বল বাই হচ্ছে কি মোট ভর। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ত্বরণ পেয়ে যাব। আর সুতোর টান বার করতে বলেছে, তাহলে এই সুতোর টান কত হবে এই ব্লকটার জন্য, তাহলে এই ব্লকটার ভর ইন্টু ত্বরণ গুণ করে নেব, তাহলে সুতোর টান পেয়ে যাব। ঠিক আছে, এবার দেখো যদি এই টাইপ প্রশ্ন থাকে যে একটা কপি কলের সাহায্যে দুটো ব্লককে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে যেটা ভারী ব্লক সেটা নিচের দিকে নামবে আর যেটা হালকা ব্লক সেটা উপর দিকে উঠবে, আর পুরোটা যেহেতু একটাই সুতো তাহলে টোটাল হচ্ছে কি ত্বরণ ওখানে সেম থাকবে আর সুতোর টানও সেম থাকবে। তাহলে এক্ষেত্রে দেখো ত্বরণ নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে কি দুটো ব্লকের হচ্ছে বিয়োগফল বাই দুটো ব্লকের যোগফল ইন্টু অভিকর্ষীয় ত্বরণ, আর টানের ফর্মুলা হচ্ছে কি 2 ইন্টু দুটো ভরের গুণফল বাই দুটো ভরের যোগফল ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। আর যদি এই টাইপ প্রশ্ন থাকে যে একটা ব্লক টেবিলের উপরে আছে আর সেটাকে সুতোর সাহায্যে আর একটা ব্লককে ঝুলিয়ে দেওয়া হয়েছে তার সাথে, তাহলে এক্ষেত্রে হচ্ছে ত্বরণ কত হবে সংস্থার। তাহলে সংস্থার ত্বরণ হচ্ছে দেখো এ সমান, তাহলে এখানে ফর্মুলা আমরা মনে রাখবো যে ব্লকটা নিচে ঝুলছে সেই ব্লকটা ভর নেব। ঠিক আছে, তাহলে M2 বাই হচ্ছে মোট ভর M1 প্লাস M2 ইন্টু জি। এবার টান সমান কত আসবে, টান সমান পেয়ে যাব দুটো ব্লকের হচ্ছে গুণফল বাই হচ্ছে দুটো ব্লকের যোগফল ইন্টু হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো এই টাইপ প্রশ্ন তোমার হতে পারে যে 5 কেজি আর 3 কেজি ভরের দুটি বস্তু একটি হালকা সুতোর সাহায্যে একটি ঘর্ষণহীন কপি কলের দুই প্রান্তে ঝুলছে, সুতোর টান কত। ঠিক আছে, তাহলে আমরা কপি কলের যে সূত্র পড়েছিলাম সেটা বসিয়ে নেব। বা এই টাইপ দেখো দুটি কপি কলের উপর দিয়ে যাওয়া হালকা সুতোর দুই প্রান্তে হচ্ছে কি W1 এবং W2 ওজনের দুইটি বস্তু ঝুলিয়ে রাখা আছে। এবার কপি কলটিকে বলেছে জি ত্বরণ নিয়ে উপরে তুলতে থাকলে সুতোর টান কত হবে। ঠিক আছে, তাহলে এই টাইপ প্রশ্ন আরও দেখো দুটো প্রশ্ন দেওয়া আছে এখানে। ঠিক আছে, তাহলে এই টাইপ প্রশ্ন এই সূত্রের সাহায্যে হতে পারে। এরপর দেখো আর কিছু সূত্র রয়েছে, এগুলো একটু দেখে রাখবে, কিন্তু এগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, এগুলো থেকে খুব বেশি অঙ্ক আসে না। ঠিক আছে, তাও সূত্রগুলো দেখে রাখবে, বাই চান্স চলেও আসতে পারে এগুলো থেকে।
ঠিক আছে, দেখো এগুলো থেকে একটা এখানে প্রবলেম দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখবে এগুলো প্রবলেমগুলো। তাহলে এই ভিডিওটার আমি পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এবার দেখো ঘর্ষণ চ্যাপ্টার। তাহলে ঘর্ষণ চ্যাপ্টার থেকে আমরা যে ফর্মুলাগুলো এখানে পড়বো সেটা হচ্ছে সীমাস্থ ঘর্ষণ বল এফএস সমান হচ্ছে কি মিউ এস ইন্টু এন, এখানে এনটা হচ্ছে কি লম্ব প্রতিক্রিয়া বল। চল ঘর্ষণ বল এফ কে সমান হচ্ছে মিউ কে ইন্টু এন। আবর্ত ঘর্ষণ বল এফ আর সমান মিউ আর ইন্টু এন বাই আর, এখানে আরটা হচ্ছে যে পথে ঘুরছে তার ব্যাসার্ধ। ঘর্ষণ কোণ যদি আমরা ল্যামডা ধরে নিই তাহলে পেয়ে যাচ্ছে ট্যান ইনভার্স মিউ, মিউটা হচ্ছে এখানে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক, আর স্থিতিকোণ থিটা সমান ট্যান ইনভার্স মিউ। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই সূত্রগুলো এখানে মনে রাখবো ঘর্ষণ থেকে। ঠিক আছে, আর দেখো সূত্র রয়েছে নততল বরাবর বস্তুর ত্বরণ। তাহলে এখানে আসছে এ সমান হচ্ছে কি জি ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এটা মনে রাখবো। এবার হচ্ছে কোনো রোলার টানার জন্য প্রয়োজনীয় বল, তাহলে এটা মনে রাখবো আমরা এফ সমান হচ্ছে মিউ ডাব্লু বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা। এবার রোলারকে যদি ঠেলা হয় তাহলে তার জন্য প্রয়োজনীয় বল, তাহলে এখানে এফ ড্যাশ সমান মিউ ডাব্লু বাই হচ্ছে কি কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। তাহলে এখানে দেখো যে টানা আর ঠেলা এই দুটোর মধ্যে হচ্ছে কি টানার ক্ষেত্রে দেখো বলের মানটা কম, ঠেলার ক্ষেত্রে বলের মানটা বেশি, ওই জন্য কোনো রোলারকে টানা আবার ঠেলার মধ্যে হচ্ছে কি টানাটা সহজ হয়। ঠিক আছে, আর দেখো এখানে সূত্র রয়েছে কি যে এটা শর্ট সূত্র, তাহলে থিটা নতিকোণ বিশিষ্ট একটি মসৃণ নততল বরাবর নেমে আসা একটি বস্তুর যে সময় নেয় নততলটি অমসৃণ হলে একই দূরত্ব নামতে প্রথম ক্ষেত্রের এন গুণ সময় লাগে, তাহলে বস্তু এবং নততলের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক কত। তাহলে আমরা এই সূত্র মনে রাখবো যে মিউ সমান হচ্ছে 1 মাইনাস 1/n স্কোয়ার ইন্টু ট্যান থিটা। ঠিক আছে, বা এরকম যে শিকল থেকেও কিছু অঙ্ক থাকে যে এল দৈর্ঘ্যের একটি সুষম শিকলের একটি অংশ টেবিল থেকে ঝুলছে, শিকল ও টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ, তাহলে শিকলটি সর্বাধিক যে দৈর্ঘ্য টেবিল থেকে ঝুলতে থাকতে পারবে তা হলো কোনটা। তাহলে এখানে এল সমান পেয়ে যাচ্ছি আমরা মিউ এল বাই 1 প্লাস মিউ। যদি তোমাকে এখানে ঘর্ষণ গুণাঙ্ক বার করতে বলে তাহলে এটা পেয়ে যাব মিউ সমান স্মল এল বাই ক্যাপিটাল এল মাইনাস স্মল এল। ঠিক আছে, তাহলে এই সূত্রগুলো ইম্পর্ট্যান্ট সূত্র, ভালো করে দেখবে এগুলো। ঠিক আছে, আর দেখো এখানে বলেছে এক ব্যক্তি ডাব্লু ওজনের একটি বইকে দুই হাতে চেপে রেখেছে যাতে বইটি না পড়ে যায়, তাহলে হাত এবং বইয়ের মধ্যে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে প্রতিটি হাত দ্বারা ন্যূনতম প্রযুক্ত বল কত। ঠিক আছে, তাহলে এখানে প্রযুক্ত বলের সূত্র হচ্ছে এফ সমান হচ্ছে ডাব্লু বাই 2 ইন্টু মিউ। এবার দেখো আরেকটা ফর্মুলা দেওয়া আছে যে আর ব্যাসার্ধের একটি ফাঁপা গোলকের ভেতর নিম্নতম বিন্দু সাপেক্ষে সর্বাধিক যে উচ্চতায় একটি বস্তুকণা স্থির থাকতে পারে তা হচ্ছে, তাহলে ফর্মুলা হচ্ছে এটা এইচ সমান হচ্ছে আর অফ 1 মাইনাস 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস মিউ স্কোয়ার। তাহলে এই সূত্রগুলো এখান থেকে দেখবে। দেখো এইখান থেকে আমাদের এরকম টাইপের ব্লক প্রবলেম, ঠিক আছে, আসতে পারে। তাহলে এরকম তোমাকে অনেকগুলো ব্লক দেওয়া থাকবে, সেই ব্লকে হচ্ছে ফোর্স দেওয়া থাকবে। ঠিক আছে, ওখান থেকে তোমাকে ধরো লম্ব প্রতিক্রিয়া বল, ঘর্ষণ বল, এগুলো নির্ণয় করতে বলবে। বা কোনো ব্লককে দেওয়ালে চিপে রেখা হয়েছে সেখানে কতটা বল প্রযুক্ত করেছো, বা সেটা যাতে না পড়ে যায় কত বল প্রয়োগ করতে হবে, বা ওটা যদি স্লিপ খেয়ে নিচে পড়ে যায় তাহলে কত ত্বরণ নিয়ে নিচে নামবে। তাহলে এটাই ব্লক প্রবলেম বিভিন্ন আসতে পারে এখান থেকে। ঠিক আছে, আর দেখো এখান থেকে কী আসতে পারে, এখান থেকে দেখো এরকম প্রবলেম দিতে পারে যে এরকম ব্লক প্রবলেমগুলো ধরো এরকম কথায় লিখে দিল যে কোনো ব্লককে একটি খাড়া দেওয়ালের সঙ্গে চেপে রাখতে ন্যূনতম 10 নিউটন অনুভূমিক বলের প্রয়োজন। ব্লক এবং দেওয়ালের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে কি 0.2, তাহলে ব্লকের ওজন কত। ঠিক আছে, দেখো আরেকটা এখানে দিয়েছে প্রবলেম যে 16 কেজি ভরের একটি পাত্রকে দুই হাত দিয়ে চেপে উপরের দিকে তুলতে গেলে প্রত্যেক হাতে কত বল প্রয়োগ করতে হবে। এখানে দেখো স্থিত ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, অভিজ্ঞতা ত্বরণ বলে দেওয়া আছে।
ঠিক আছে, তাহলে এই টাইপ প্রশ্ন। আর দেখো শিকল থেকে এ টাইপ হতে পারে যে এল দৈর্ঘ্যের একটি সুষম শিকল একটি অমসৃণ টেবিলের উপর আছে, তার দৈর্ঘ্যের হচ্ছে 1/n অংশ টেবিলের কিনারা থেকে ঝুলছে। তাহলে যদি শিকলটি টেবিল থেকে পড়ে যাওয়ার উপক্রম হয় তবে শিকল এবং টেবিলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত? ঠিক আছে, আর লাস্ট যেটা আমরা সেই সূত্রটা পড়লাম সেটা হচ্ছে যে ঘর্ষণ গুণাঙ্ক 1/√3 হলে আর ব্যাসার্ধের একটি অমসৃণ ফাঁপা গোলকের ভেতর একটি বস্তুকণার যে উচ্চতায় স্থির থাকতে পারে তা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই টাইপ প্রশ্ন হতে পারে। দেখো আরও কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলো দেখবে। ঠিক আছে, এখানে অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, এরপর দেখো আমাদের রয়েছে বৃত্তীয় গতি। তাহলে বৃত্তীয় গতির দেখো সূত্রগুলো ফার্স্ট আমরা দেখে নেব। তাহলে কৌণিক সরণ, তাহলে ওখানে কৌণিক সরণ থিটা সমান হচ্ছিল কি s/r, কৌণিক বেগ ওমেগা সমান হচ্ছে v/r, আবার হচ্ছে কি ওমেগা সমান লিখতে পারি θ/t, কৌণিক ত্বরণ আলফা সমান হচ্ছে কি a/r, আবার লিখতে পারি আলফা সমান ওমেগা/t হচ্ছে টি। তাহলে এখানে দেখো ভেক্টর রূপটা লিখতে পারি ভি ভেক্টর সমান ওমেগা ক্রস আর ভেক্টর, এ ভেক্টর সমান হচ্ছে আলফা ক্রস আর ভেক্টর। এখান থেকে দেখো পর্যায়কাল আর হচ্ছে কম্পাঙ্ক, এদের মধ্যে সম্পর্ক হচ্ছে n সমান 1/t, কৌণিক কম্পাঙ্কের সঙ্গে পর্যায়কালের সম্পর্ক ওমেগা সমান হচ্ছে কি 2π/t, এটাকে দেখো ঘুরিয়ে লেখা হয়েছে t সমান 2π/ওমেগা, আর কৌণিক কম্পাঙ্কের সঙ্গে রৈখিক কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে n সমান ওমেগা/2π। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই সূত্রকে রয়েছে। আর আমরা এখানে কিছু জিনিস মনে রাখবো যে 1 rpm সমান হয় পাই/30 রেডিয়ান পার সেকেন্ড, 1 rps সমান হচ্ছে 2π রেডিয়ান পার সেকেন্ড, 1 হচ্ছে rph সমান হচ্ছে 2π/3600 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখান থেকে বলতে হবে 1 rps সমান হচ্ছে কি 60 rpm সমান 3600 rph। ঠিক আছে, আর যেটা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। তাহলে অভিকেন্দ্র ত্বরণ হচ্ছে কি এ সমান v²/r, এটাকে আবার লিখতে পারি আমরা ওমেগা²r। অভিকেন্দ্র বল, তাহলে এটার সঙ্গে আমরা এমকে গুণ করে নেব, তাহলে এফ সমান পেয়ে যাব mv²/r, বা লিখতে পারি এটা mω²r। তাহলে অভিকেন্দ্র বলের ফর্মুলা আর অপকেন্দ্র বলের ফর্মুলা দেখো সেম। ঠিক আছে, তাহলে অপকেন্দ্র বল হচ্ছে একটা অলিক বল, এটা মনে রাখবে। এবার দেখো এখানে রয়েছে সাইকেলের গতি। তাহলে সাইকেলের গতি যদি একটা সাইকেল চালক উলম্ব রেখার সাপেক্ষে হচ্ছে কি 0° থিটা কোণ করে সে সাইকেল চালায়, তাহলে আমরা ট্যান থিটা সমান পাবো ফর্মুলা v²/rg, আর ম্যাক্সিমাম হচ্ছে কি বেগটা পেয়ে যাচ্ছি √μ/r(g). এবার দেখো ট্রেন বা গাড়ির ক্ষেত্রে যদি রাস্তায় ব্যাঙ্কিং কোণ করা থাকে থিটা, তাহলে আমরা ট্যান থিটা পেয়ে যাচ্ছি কত v²/rg। এখানেও দেখো ভি ম্যাক্স পেয়ে যাচ্ছি √μ/r(g). ঠিক আছে, পিছলে না যাওয়ার শর্ত হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এখানে যেগুলো মার্ক করে দেওয়া আছে এই সূত্রগুলো ভালো করে দেখবে, এগুলো থেকে অনেক প্রবলেম আসে। আর দেখো আমরা এই সূত্রগুলো মনে রাখবো যে ওমেগা2 সমান হচ্ছে কি ওমেগা1 প্লাস আলফা/t, থিটা সমান হচ্ছে ওমেগা/t প্লাস হচ্ছে হাফ আলফা/t², ওমেগা2² সমান হচ্ছে ওমেগা1 প্লাস 2 আলফা/থিটা। ঠিক আছে, আর মনে রাখবো যে পৃথিবীর আহ্নিক গতির জন্য নিরক্ষীয় অঞ্চলে হচ্ছে কি বস্তুর ওজনের ফর্মুলা হচ্ছে এটা, আর মেরু অঞ্চলে হচ্ছে বস্তুর ওজন W সমান হচ্ছে mg। তাহলে এখানে নিরক্ষীয় অঞ্চলে ওজন হচ্ছে সর্বনিম্ন হয় আর মেরু অঞ্চলে সর্বোচ্চ হয়, পৃথিবীর কেন্দ্রে হচ্ছে 0 হয়। ঠিক আছে, তাহলে এগুলো মনে রাখবো আমরা। তাহলে এই সূত্রগুলো সব এখান থেকে ভালো করে দেখবে। আর এখানে দেখো এই টাইপ প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কয়েকটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে, কোয়েশ্চেনগুলো তোমরা দেখবে। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো দেওয়া হয়েছে। তাহলে এই টাইপ প্রশ্নগুলো পরীক্ষাতে আসে। ঠিক আছে, এর বাইরেও অন্য প্রশ্ন আসতে পারে, এগুলো স্যাম্পল কপি একটা দেওয়া রয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা দেখবে।
অঙ্কগুলো, অ্যান্সারগুলো সব মার্ক করে দেওয়া আছে। এবার চলে আসি আমরা ইউনিট 4। দেখো ইউনিট 4 বলেছে কার্য ও শক্তি। ঠিক আছে, তাহলে এই কার্য শক্তি এখান থেকে তোমাদের আছে মোট 5 নাম্বার, এখান থেকে আছে 5 নাম্বার। তাহলে দেখো কার্য শক্তির যে ফর্মুলাগুলো আমাদের রয়েছে সেটা হচ্ছে যে কার্য থেকে ফর্মুলা রয়েছে কি ডাব্লু সমান এফএস, ডাব্লু সমান হচ্ছে এফএস কস থিটা, ডাব্লু সমান এমজিএইচ, আর ভেক্টর রূপে লিখতে গেলে ডাব্লু সমান হচ্ছে কি এফ ডট এস। তাহলে এগুলো হচ্ছে কার্যের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যদি বল আর সরণ হচ্ছে 90 ডিগ্রি কোণ হয় তাহলে কাজের মান 0 হয়, আর সরণের মান যদি 0 হয় তাহলে কাজের মান 0 হয়। এবার দেখো যদি পরিবর্তনশীল বলের ক্ষেত্রে তোমাকে কার্য বার করতে বলে কোনো অঙ্কে, তাহলে আমরা ফর্মুলা এটা পুট করব ডাব্লু সমান হচ্ছে কি ইন্টিগ্রেশন এফ ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশনের সূত্র আমরা আগের অধ্যায় পড়েছিলাম। আর ক্ষমতা দেখো সূত্র রয়েছে ক্ষমতা সমান হচ্ছে কি কার্য বাই সময়, আবার ক্ষমতা সমান লিখতে পারি বল ইন্টু বেগ। তাহলে পি সমান হচ্ছে কি ভেক্টর হচ্ছে এফ ডট ভি, আর এখান থেকে আমরা রাখবো 1 এইচপি সমান 746 ওয়াট, আর 1 এইচপি সমান হচ্ছে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। তাহলে এখানে যেগুলো মার্ক করে দেওয়া আছে ওগুলো ইম্পর্টেন্ট, ওগুলো থেকে কোয়েশ্চেন বেশি পড়ে। দেখো ওগুলো থেকে কিছু প্রশ্ন এখানে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে বলটা ভেক্টর আকারে দেওয়া আছে, আর এখানে আমরা সরণটাও ভেক্টর আকারে নিয়ে নেব, নিয়ে করে এখানে কৃতকার্য নির্ণয় করব। ঠিক আছে, দেখো পরের প্রশ্নটা সেম, এই যে বলটা দেওয়া আছে এখানে ভেক্টর ফর্মে, আর সরণ বলেছে দেখো R1 থেকে এখানে R2 তে গেছে। তাহলে সরণ কত হয়েছে আমরা R2 থেকে R1 মাইনাস করে নেব, তারপরে সেটাকে এফ এর সঙ্গে ডট প্রোডাক্ট করব, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব এখানে। ঠিক আছে, এইখানে দেখো এই প্রশ্নটা, এটা হচ্ছে একটা পরিবর্তনশীল বল। তাহলে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে তোমাকে কৃতকার্য বার করতে বলে, তাহলে এটা আমরা ইন্টিগ্রেশন করে করব। ঠিক আছে, এটাও দেখো 12 যে প্রশ্নটা সেটা হচ্ছে একটা পরিবর্তনশীল বল, মানে এখানে সরণ হয়েছে পরিবর্তন। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা সেই কৃতকার্য নির্ণয় করতে বলেছে। তাহলে এইগুলো দেখবে এখান থেকে। ঠিক আছে, এখানে দেখো যে বল ভেক্টর আকার দেওয়া আছে, বেগটা ভেক্টর আকার দেওয়া আছে, তাহলে বল আর বেগ ডট গুণফল করে নেব, তাহলে আমরা ক্ষমতা পেয়ে যাব। ঠিক আছে, বা এই টাইপ প্রশ্ন ইম্পর্ট্যান্ট খুব। ঠিক আছে, তাহলে এই টাইপ প্রশ্ন আসেই পরীক্ষায়, যে এরকম কিছু কোনটা কার হচ্ছে কি অনুপাত বা সমানুপাতে হবে, কার সঙ্গে কোনটা কোন সম্পর্ক হবে, সমানুপাতে না ব্যস্তানুপাতে, তাহলে এই টাইপ প্রশ্ন কিন্তু আসে কিছু। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা দেখবে। এরপর দেখো নেক্সট যে সূত্র রয়েছে সেটা রয়েছে স্থিতিশক্তি, মানে শক্তি সম্পর্কিত। তাহলে স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে কি এমজিএইচ, গতি শক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবার দেখো কার্যশক্তির যে উপপাদ্য সেটা রয়েছে কি ডাব্লু সমান হচ্ছে কি গতি শক্তির পরিবর্তন। এবার প্রসারিত স্প্রিংয়ের স্থির শক্তি হচ্ছে কি ই সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, এখানে কেটা হচ্ছে কি স্প্রিংয়ের বল ধ্রুবক। বল সমান হচ্ছে এফ ইন্টু এক্স, কৃতকার্যের ফর্মুলা সেম হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা মনে রাখবো অবাধে পতনশীল বস্তু যান্ত্রিক শক্তি কী হয় সংরক্ষিত থাকে। অসংরক্ষী বলের একটা উদাহরণ হচ্ছে কি ঘর্ষণ বল, যেখানে যান্ত্রিক শক্তি সংরক্ষণ থাকে না তাকে আমরা অসংরক্ষী বল বলি। আর এখানে দেখো ভর শক্তি তুল্য সূত্র হচ্ছে কি ই সমান এম সি স্কোয়ার। তাহলে এখানে দেখো যেগুলো মার্ক করা আছে সেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখে নেওয়া যাক এখান থেকে দেখো কেমন প্রশ্ন হয়। দেখো এখান থেকে আমাদের এই টাইপ প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তাহলে ফার্স্ট প্রশ্ন যেমন আমরা শক্তির সংরক্ষণ সূত্রকে কাজে লাগাবো। ঠিক আছে, তারপর দেখো সেকেন্ড যে অঙ্ক দেওয়া আছে ইম্পর্টেন্ট অঙ্ক এটা। ঠিক আছে, তাহলে এখানে একটা স্প্রিংয়ের ক্ষেত্রে দেখো অঙ্ক বলেছে, তাহলে স্প্রিংয়ের যে বর্ধিত স্থিতিশক্তি বার করতে বলে, তাহলে লাস্টে কিন্তু এই কথাটা দেবে বর্ধিত। তাহলে বর্ধিত মানে কি লাস্টে তুমি যে মানটা পাবে সেই মানটাকে এটা দিয়ে মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে তুমি অ্যান্সার পাবে। তাহলে এগুলো ভালো করে পরীক্ষার সময় লক্ষ্য করবে। ঠিক আছে, এবার দেখো এই টাইপ অঙ্ক আমরা ভেক্টরতেও করেছিলাম। ঠিক আছে, তাহলে এখানেও দেয়া রয়েছে। ঠিক আছে, এবার দেখো এই প্রবলেমটা এখানে বলেছে কি একটা এল দৈর্ঘ্যের একটা উলম্ব দণ্ড একটা উলম্ব দেওয়ালের সঙ্গে 60 ডিগ্রি কোণে দাঁড় করানো রয়েছে, তাহলে স্থিতিশক্তি বার করতে বলেছে। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা দুটোই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে দেখবে এগুলো।
ঠিক আছে। দেখো এখানে স্প্রিং দিয়ে দেখো আরেকটা অঙ্ক দেওয়া আছে। এখানে একটা উচ্চতা থেকে একটা স্প্রিংকে ফেলা হচ্ছে গদির উপর, ঠিক আছে। তাহলে সেটা কতটা প্রসারিত হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলেছে, সংকুচিত কতটা হবে। দেখো 24 যে অঙ্কটা, এটাও তোমাদের সেই শক্তির সংরক্ষণ সূত্র থেকে হবে, ঠিক আছে। তাহলে এগুলো এখান থেকে দেখবে। এরপর দেখো নেক্সট বস্তুর হচ্ছে কি ভরবেগ এবং গতিশক্তির সম্পর্ক। তাহলে আমরা ভরবেগ আর গতিশক্তি এগুলো জানাই, পড়েছি আগে। তাহলে এখান থেকে দেখো কে সমান হচ্ছে p²/2m আর p সমান লেখা যাবে √2m k। এখান থেকে দুটো শর্ট ফর্মুলা মনে রাখবে। তা যদি ভরবেগ হচ্ছে কি n% বৃদ্ধি করা হয়, তাহলে গতিশক্তি বৃদ্ধি পাবে হচ্ছে এটা n × 200 + n/100। আর গতিশক্তি যদি n% বৃদ্ধি পায়, তাহলে ভরবেগ বৃদ্ধি পাবে √n + 100 × 100 - 100, ঠিক আছে। তাহলে এই শর্টকাট কিছু ফর্মুলা আমরা মনে রাখবো এগুলোর জন্য। আর এখানে দেখো এই যে যদি তোমাকে লেখচিত্র বলে যে পি এর সঙ্গে হচ্ছে কি কে, মানে ভরবেগের সঙ্গে গতিশক্তি লেখচিত্র, তাহলে এটা কি হবে, তাহলে এটা হচ্ছে কি একটা অধিবৃত্তের মতো দেখতে হবে। আর যদি পি এর সঙ্গে √k লেখচিত্র বলে, তাহলে সেটা হচ্ছে কি একটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। তাহলে এগুলো দেখবে এখানে, ঠিক আছে। দেখো এখান থেকে আমাদের এই টাইপ কোয়েশ্চেন হতে পারে যে দুটো ভরে দেওয়া আছে, সেখানে ভরবেগ সমান বলেছে, তাহলে গতিশক্তির অনুপাত নির্ণয় করতে বলেছে। এখানে দেখো সেম অঙ্ক, দুটো বস্তুর ভর দেওয়া আছে, গতিশক্তির অনুপাত দেওয়া আছে, বলেছে রৈখিক ভরবেগের অনুপাত কত হবে, ঠিক আছে। আর এই কোয়েশ্চেনটাতে রৈখিক ভরবেগ হচ্ছে 50% বৃদ্ধি পেলে গতিশক্তি কত শতাংশ বৃদ্ধি পাবে। তাহলে এই অঙ্কগুলো দেখবে এখানে। এরপর দেখো যে ফর্মুলা আমাদের ছিল সেটা হচ্ছে কি উলম্ব বৃত্তপথে বস্তুর ঘূর্ণন গতি। তাহলে যখন বস্তুকে হচ্ছে কি একটা উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হয়, তখন তার হচ্ছে কি সর্বোচ্চ বিন্দুতে যে বেগটা পাওয়া যায় সেটা কত হয়, v = √rg। সর্বনিম্ন বিন্দুতে যে বেগটা থাকে সেটা কত হয়, √5rg। আর এই অনুভূমিক লাইনে যে কেন্দ্র সোজাসুজি যে লাইন, এই লাইনে তার বেগটা কত থাকে, √3rg। তাহলে এখানে তোমাকে যদি কোনো একটা বেগ দেওয়া থাকে আর অন্য পয়েন্টে বেগ নির্ণয় করতে বলে, তাহলে তোমরা কি করবে, এখানে শক্তির সংরক্ষণ সূত্র বসাবে। তাহলে যে দুটো পয়েন্ট ধরবে সেই দুটো পয়েন্টে মোট শক্তি সমান থাকবে। মোট শক্তি বলতে স্থির শক্তি প্লাস গতিশক্তি। তাহলে আমরা এখান থেকে বেগগুলো নির্ণয় করতে পারবো। তারপরে এই পার্টটা আমরা মনে রাখবো যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ আর হচ্ছে গতিশক্তি দুটোই সংরক্ষিত থাকে। কিন্তু যদি সংঘর্ষটা অস্থিতিস্থাপক হয়, তাহলে ভরবেগ সংরক্ষিত হবে কিন্তু গতিশক্তি সংরক্ষণ থাকবে না, ঠিক আছে। এরপর দেখো স্থিতিস্থাপক সংঘর্ষে সমান ভরের দুটি বস্তুর মধ্যে যে সংঘাত হয়, তাহলে তারা পরস্পর কী হবে, সংঘর্ষের পর বেগ বিনিময় করবে, এটা কোয়েশ্চেন আসে। এবার হচ্ছে ই যদি সংঘাত গুণাঙ্ক হয়, তাহলে ই এর মানটা দেখো 0 আর 1-এর মধ্যে থাকবে। তাহলে ই এর মান তাহলে 0 আর 1-এর মধ্যে থাকবে, তাহলে যদি 0 হয় এর মানটা, তাহলে সেই সংঘর্ষটাকে আমরা কী বলবো, পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি দেখো ই এর মান 1 আসে, তাহলে সেটাকে বলবো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এগুলো আমরা মনে রাখবো। দেখো এখান থেকে এই টাইপ প্রশ্ন, ঠিক আছে। দেখো এখানে দিয়েছে যে দুটি সমান ভরের বস্তু পূর্ণ স্থির সংঘাত হলে বস্তুটি কী হবে, এই বেগ বিনিময় করবে। তারপর দেখো এই টাইপ প্রশ্ন যে তোমাকে সর্বনিম্ন বিন্দুতে বেগ দেওয়া আছে, সর্বোচ্চ বিন্দুতে বেগ বার করতে বলেছে। তাহলে সর্বনিম্ন বিন্দুতে মোট শক্তি বার করবে আর সর্বোচ্চ বিন্দুতে মোট শক্তি বার করবে, দুটোকে সমান করে নেবে। তাহলে সেখান থেকে আমরা সর্বোচ্চ বিন্দুতে বেগ পেয়ে যাব, ঠিক আছে। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ভালো করে দেখবে। এবার দেখো চলে আসছি আমরা ইউনিট 5। তাহলে ইউনিট 5-এ তোমাদের দুটো রয়েছে, দৃঢ় বস্তুর ঘূর্ণন আছে আর স্থিতিবিজ্ঞান রয়েছে। তাহলে ফার্স্ট আমরা দেখো স্থিতিবিজ্ঞান থেকে দেখে নিই কী কী আসছে। এখানে তোমাদের কত আছে, 7 মার্কস আছে, ঠিক আছে। দেখো স্থিতিবিজ্ঞানের যে সূত্রগুলো আছে, সেন্টার অফ মাসের সূত্র। তাহলে এক্স সেন্টার অফ মাস সমান হচ্ছে কি m1x1 + m2x2 / m1 + m2। এবার হচ্ছে যদি অবস্থান ভেক্টরের সেন্টার অফ মাস দেওয়া থাকে, তাহলে হচ্ছে কি ভেক্টর আকারে হলে এটা হবে m1r1 ভেক্টর + m2r2 ভেক্টর / m1 + m2।
যদি বেগ দেওয়া থাকে তাহলে সেম ফর্মুলা, ত্বরণ দেওয়া থাকলে দেখো সেম ফর্মুলা, খালি আর ভি এ এগুলো খালি পাল্টে যাচ্ছে। ঠিক আছে। আর দেখো আমাদের রয়েছে বলের ভ্রামক। তাহলে বলের ভ্রামকের ভেক্টর হচ্ছে জি ভেক্টর সমান হচ্ছে আর ক্রস এফ। তাহলে এগুলো আমরা মনে রাখবো এখানে। এবার দেখো এই বলের ভ্রামক যদি বামাবর্তী ঘূর্ণন হয় তাহলে আমরা প্লাস নিই, আর যদি দক্ষিণাবর্তী ঘূর্ণন হয় তাহলে আমাদের চিহ্নটা আসবে কি নেগেটিভ। আর সাম্যাবস্থা দেখো শর্ত আছে, কোনো বস্তুর সাম্যাবস্থা থাকার শর্ত, একটা হচ্ছে নেট বলের মান শূন্য হলে সাম্যাবস্থা থাকবে, আর একটা হচ্ছে কি নেট বলের ভ্রামক মানে টর্কের মান যদি শূন্য হয় তাহলে সাম্যাবস্থায় থাকবে। তাহলে এগুলো দেখবে এখান থেকে। তাহলে দেখো এগুলো থেকে কিছু তোমাদের প্রবলেম দেওয়া আছে। ঠিক আছে। তাহলে এই প্রবলেমগুলো দেখবে। এই প্রবলেমগুলো ভালো করে দেখবে যেগুলো দেওয়া আছে এখানে। ঠিক আছে। এরপর দেখো আমাদের দৃঢ় বস্তুর ঘূর্ণন। দৃঢ় বস্তুর ঘূর্ণন থেকে এগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এইগুলো তোমাকে ভালো করে ফার্স্ট মুখস্থ করতে হবে। যে দেখো কোনো একটা দণ্ড, এই দণ্ডটা যদি তার হচ্ছে কি মধ্যবিন্দুর সাপেক্ষে আবর্তন করে থাকে, মানে সেন্টার ও মাসের সাপেক্ষে, তাহলে আমাদের আই সমান কত হয়? আই হচ্ছে কি এখানে জড়তা ভ্রামক। তাহলে জড়তা ভ্রামক কত হচ্ছে 1/12 ml²। যদি কোনো একটা প্রান্তের সাপেক্ষে সে আবর্তন করে তাহলে কত হয় 1/3 ml²। ঠিক আছে। একটা দেখো রিং রয়েছে, এই রিংটা যদি তার হচ্ছে কি কেন্দ্রগামী অক্ষ সাপেক্ষে আবর্তন করে তখন কত হয়ে যাবে? আই সমান হচ্ছে mr²। এটা যদি ব্যাস সাপেক্ষে আবর্তন করতে থাকে তাহলে পেয়ে যাবো আমরা 1/2 mr²। ঠিক আছে। এবারে দেখো এটা যে চাকতি হয়, চাকতি যদি একটা লম্ব অক্ষের সাপেক্ষে আবর্তন করে তাহলে মানটা পেয়ে যাবো কত আমরা? 1/2 mr²। আর ব্যাস সাপেক্ষে যদি আবর্তন করে তাহলে পেয়ে যাবো 1/4 mr²। তাহলে এগুলো ভালো করে মুখস্থ করতে হবে। ঠিক আছে। আর দেখো এখানে রয়েছে গোলক। তাহলে এটা যদি নিরেট গোলক হয়, তাহলে নিরেট গোলক যদি তার হচ্ছে কি ব্যাস সাপেক্ষে আবর্তন করে তাহলে মানটা পাবো কত? 2/5 mr²। আর যদি কোনো একটা প্রান্তের সাপেক্ষে আবর্তন করে তাহলে পেয়ে যাবো আমরা 7/5 mr²। এবার দেখো এটা ফাঁপা গোলক। তাহলে ফাঁপা গোলকের ক্ষেত্রে কি হবে? এটা হচ্ছে নিরেট, এটা হচ্ছে ফাঁপা। তাহলে ফাঁপা গোলকের ক্ষেত্রে কি হবে? তাহলে আই সমান পেয়ে যাব 2/3 mr²। আর যদি কোনো স্পর্শক সাপেক্ষে আবর্তন করে তাহলে পেয়ে যাব 5/3 mr²। তাহলে এই কটা তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে। কোয়েশ্চান কিন্তু এগুলো থেকেই বেশি থাকে, গোলক, রিং, চাকতি, এগুলো থেকে বেশি প্রশ্ন দেওয়া থাকে। আর দেখো এখানে রয়েছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য আই সমান হচ্ছে কি আই সেন্টার অফ মাস প্লাস হচ্ছে md²। আর লম্ব অক্ষ উপপাদ্য হচ্ছে আই এক্স প্লাস আই ওয়াই সমান হচ্ছে আই জেড। তাহলে কৌণিক ভরবেগ হচ্ছে সূত্র এল সমান হচ্ছে আই ওমেগা, টর্ক টাউ সমান হচ্ছে আই ইন্টু আলফা, আবার টাউ সমান লিখতে পারি dl/, হচ্ছে ডিটি। টর্কের ভেক্টর হচ্ছে কি টাউ ভেক্টর সমান আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। এবার আবর্ত গতিশক্তি ই সমান হচ্ছে কি 1/2 আই ওমেগা²। ভরের হচ্ছে দেখো ঘূর্ণন প্রতিরূপ হচ্ছে কি জড়তা ভ্রামক হয়, বলের ঘূর্ণন প্রতিরূপ কি হয়? টর্ক। আর চক্রগতির ব্যাসার্ধ, এটার ফর্মুলা হচ্ছে কে সমান √I/m। তাহলে এই ফর্মুলাগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্স। তাহলে এগুলো ভালো করে দেখবে এখানে। দেখো এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে। ঠিক আছে। এই কোয়েশ্চানগুলো দেখবে। দেখো এখান থেকে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে।
ঠিক আছে, দেখো এখানে তোমাদের সেই বক্স থেকে দেওয়া আছে যে একটা বৃত্তাকার চাকতি কেন্দ্রগামী এবং অভিলম্ব অক্ষের সাপেক্ষে জড়তা ভ্রামক নির্ণয় করতে বলেছে। এখানে দেখো অঙ্কটা বলেছে কি আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি সরু রিং তার কেন্দ্রগামী তলের ওপর লম্ব অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ, এখানে দেখো চক্রগতির ব্যাসার্ধ বার করতে বলেছে। এই প্রশ্ন দেখো আবর্ত গতিশক্তি বার করতে বলেছে। তাহলে আমরা সূত্রগুলো মনে রাখবো, সূত্রগুলো বসালে চলে আসবে এখানে। ঠিক আছে, তাহলে এখানে দেখবে এই প্রবলেমটা ইম্পর্টেন্ট প্রবলেম এটা। ঠিক আছে, এখানে দেখো 46-এর যে কোয়েশ্চেনটা আছে এখানে ভর আর ব্যাসার্ধের অনুপাতগুলো বলে দেওয়া আছে। তাহলে ব্যাস সাপেক্ষে চাকতির জড়তা ভ্রামকের অনুপাত বার করতে বলেছে ব্যাস সাপেক্ষে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা দেখো, এটা হচ্ছে কি একটা গোলক গড়িয়ে পড়ছে, তার আবর্ত গতিশক্তি আর হচ্ছে মোট গতিশক্তির অনুপাত কত হবে। তাহলে আবর্ত গতিশক্তির ফর্মুলা পড়েছো, আর মোট গতিশক্তি মানে হচ্ছে কি রৈখিক গতিশক্তি প্লাস আবর্ত গতিশক্তি। তাহলে সূত্রগুলো বসিয়ে নিতে হবে এখানে। আর এটা দেখো কি বলেছিল যে কৌণিক ভরবেগ হচ্ছে এল, তারপরে তার হচ্ছে কম্পাঙ্ককে দ্বিগুণ করে দেওয়া হয়েছে, তখন তার কৌণিক ভরবেগ কত হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই প্রবলেমগুলো ভালো করে একটু দেখবে। ঠিক আছে, তাহলে এগুলো সব ভালো করে করবে। আর কোশ্চেন ব্যাংক তোমাদের যেটা রয়েছে সেটা প্রথম 10টা মোটামুটি ভালো করে যদি সলিউশন করো তাহলে পরীক্ষায় মোটামুটি সব কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে এগুলো খুব ভালো করে দেখতে থাকো। যারা আগের ভিডিওটা দেখোনি সেই ভিডিওটা দেখে নেবে। তাহলে এই দুটো ভিডিওতে যেগুলো যেগুলো দেওয়া হলো সেগুলো ভালো করে পরীক্ষার আগে দেখে যাবে, আর সূত্রগুলো সব মাথার মধ্যে রাখবে। ঠিক আছে।